বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। পূর্বের ক্লাসে আমি তোমাদের উচ্চতর গণিত বই থেকে তৃতীয় অধ্যায় সরলরেখা নিয়ে আলোচনা করেছিলাম। আমি পূর্বের ক্লাসে বিভক্তিকরণ সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রশ্নমালা 3D থেকে বেশ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছিলাম। আজকে আমি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সূত্রের মাধ্যমে তা ব্যাখ্যা করব। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব এবং প্রশ্নমালা 3C থেকে বেশ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে দিব। ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা যে সূত্রের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব তার ব্যাখ্যা দিচ্ছি। মনে করি এবিসি একটি ত্রিভুজ। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এটা দুটো সূত্রের মাধ্যমে করা যাবে। আমি দুটো সূত্রই বোর্ডে লিখে দিচ্ছি। ত্রিভুজ এবিসি অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে করা যাবে হাফ সূত্রটা এরকম: x1 x2 x3, অর্থাৎ প্রথম কলামে হবে বিন্দু তিনটির ভুজ x1 x2 x3, x1 x2 x3 এটা কলামে থাকবে। দ্বিতীয় কলামে থাকবে y1 y2 y2, দ্বিতীয় কলামে থাকবে 1 1 1। এভাবে নির্ণায়কের সূত্রের মাধ্যমে নির্ণায়ক ব্যবহার করে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এছাড়াও আরেকটা সিস্টেম হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আরেকটা সিস্টেম আছে, সেটা নিয়ে আমি এখন কথা বলছি। তার ক্ষেত্রে হবে, মুছে দিচ্ছি। আরেকটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা হচ্ছে এরকম: হাফ x1 y1, এখানে হবে x1 y1 x1 y1, এই বিন্দুর ভুজ এবং কোটি কলামে বসবে। অনুরূপভাবে বি বিন্দুর ভুজ এবং কোটি দ্বিতীয় কলামে বসবে। সি বিন্দুর ভুজ এবং কোটি তৃতীয় কলামে বসবে। x3 y3 x3 y3 এবং প্রথম কলামটা রিপিট হবে x1 y1। এবার x1 y1 x2 y2 x3 y3 তৃতীয় কলামে বসবে এবং প্রথম কলামের উপাদানটা চতুর্থ কলামে বসবে। এরপরে তোমরা যারা নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত পড়েছো তোমরা জানো। এরপরে এটার সিস্টেমটা হচ্ছে এদিকের গুলো হচ্ছে এটার সাথে এটা গুণ হবে, প্লাস এটার সাথে এটা গুণ হবে, প্লাস এটার সাথে এটা গুণ হবে। এদিকের এই কোণার গুণগুলো হচ্ছে প্লাস আর এই কোণার গুণগুলো হচ্ছে মাইনাস। এটা তোমরা নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত বইয়ে পড়েছো। তাহলে হবে
x1 y2 x1 y2 x1 y2 এটার গুণ প্লাস এটার গুণ হবে x2 y3 প্লাস x3 y1 এটার গুণ হবে x3 y1 এটার গুণ যোগ এই দুটার গুণ প্লাস এই দুটো উপাদানের গুণ প্লাস এই দুটো উপাদানের গুণ প্লাস এই দুটো উপাদানের গুণ মাইনাস হবে এদিকে x2 y1 আমরা যেহেতু ব্র্যাকেট দিয়ে লিখবো এইজন্য ভেতরের গুলো হচ্ছে প্লাস আর ব্র্যাকেট ছাড়া লিখলে ভেতরের গুলো হবে মাইনাস ব্র্যাকেট দিয়ে লিখছি যার জন্য এই কোণার গুণটা হবে প্লাস পেছনে মাইনাস আছে ব্র্যাকেট তুলে দিলে অবশ্য মাইনাস হয়ে যাবে তাহলে x2 y1 প্লাস এটার গুণ x3 y2 প্লাস এটার গুণ x1 y3 আমরা দুটো সূত্রের মাধ্যমে ত্রিভুজের সূত্র ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারব এখন আমি প্রশ্নমালা 3C থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি প্রশ্নমালা 3C আমি নজরুল ইসলাম স্যারের বইটা ফলো করছি প্রশ্নমালা 3C আমি এখন 3C থেকে প্রথম 3C প্রশ্নমালা 3C থেকে 1A অঙ্কটা করে দিচ্ছি 1A প্রশ্নটা এরকম এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় A -3 -2 B -3 9 এবং C 5 -8 ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে B হতে CA এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো আমি প্রশ্নটা আবার বলছি এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় A -3 -2 B -3 9 এবং C 5 -8 ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে B হতে C এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে C এ হবে ভূমি প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি 1A A এর ভিতরে স্থানাঙ্ক হচ্ছে -3 -2 -3 -2 B হচ্ছে -3 9 এবং C হচ্ছে 5 -8 বিন্দুত্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি সমান হাফ আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব ওখানে যেটা ছিল x1 y1 x2 y2 x3 y3 মনে করব তাহলে ওখানে ছিল x1 y1 তার মানে -3 -2 প্রথম কলামে বসবে প্রথম বিন্দুর স্থানাঙ্ক ভুজ এবং কোটি ভুজ -3 কোটি -2 এরপরে বিন্দুর ভুজকুটি বসবে কলামে -3 9 সি বিন্দুর ভুজকুটি বসবে তৃতীয় কলামে
5 মাইনাস 8 আর প্রথম কলামটা রিপিট হবে -3 -2। এখন আমরা সমাধান করছি হাফ এটার একটা গুণ করলে হবে -27, এটার একটা গুণ করলে হবে +28 24 24, আর এটা একটা গুণ করলে হবে -10 -27 +24 -10। এরপরে আমরা এদিকের গুণ করব, এটা গুণ করলাম, এটা গুণ করলাম, এটা গুণ করলাম, এদিকের গুণ করব। আমি একবারে লিখে দিচ্ছি, এদিকের গুণে যেটা আসবে সেটা বিপরীত চিহ্ন নেব, যেহেতু মাইনাস আছে এখানে সূত্রে মাইনাস। এখন এদিকে গুণ করে যে চিহ্নটা আসবে তার বিপরীত চিহ্ন বসবে, -3 আর -2 গুণ করলে হয় 5 +6, তাহলে হবে -6, প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে এটার এটা গুণ করলে হবে 5 9 45, আমি একবারে লিখছি এই কারণে প্লাস না হয়ে মাইনাস হবে। এই দুটো গুণ করলে 45 আসে 45, কিন্তু হবে -45। এটাকে গুণ করলে হচ্ছে +24, পেছনে মাইনাস থাকার কারণে হবে -24। তাহলে আমরা লিখতে পারি, আর এখানে একটা বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা এখানে সেকেন্ড ব্যবহার না করে অ্যাবসলিউট ভ্যালু ব্যবহার করি, কারণ পরম মানটা প্লাস আসুক মাইনাস আসুক যেটা আসুক না কেন, পরম মানের কারণে সেটা ধনাত্মক মান আসবে, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না। আমাদের সিম্পলিফাই যদি মাইনাসও আসে কিন্তু সেটা প্লাস হবে। হাফ, এখন আমরা যোগ করব। এখানে যোগের হলো তোমার 24, বিয়োগের ক্ষেত্রে কত আসবে দেখো, বিয়োগের ক্ষেত্রে এগুলো সবই বিয়োগ, 5 4 9 8 6 15 15 0 15 8 7 22 22 কিন্তু আবার এদিক থেকে দেখি 7, এগুলো সব বিয়োগ, এটা 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 কতগুলো বিয়োগ, সংখ্যাগুলো যোগ করে পেছনে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে 7 0 7, এরপরে হলো 6 13 13 আর 5 18 আর 6 22 এর 2, হাত থাকে 2 2 4 6 7 7 আর 2 9 9 আর 2 হচ্ছে 11। আবার দেখো 6 7 7 আর 2 9 আর হাতে 2 11, তাহলে হচ্ছে হাফ 24 মাইনাস 112, 24 থেকে এটা বাদ দিলে হবে -88, 4 আছে কত হলে 12 হবে 8, 3 আছে কত হবে 11, এটা যেহেতু মাইনাস, বড়টা মাইনাস, এখানে মাইনাস হবে। হাফ দ্বারা এটাকে গুণ করলে কাটাকাটি করলে 44 হবে, -44, পরমান যেহেতু সেজন্য এটা 44 বর্গ একক হবে। ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 44 বর্গ একক। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, অঙ্কটার প্রথম অংশ। এখন অঙ্কটার দ্বিতীয় অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করলাম, এর সাহায্যে বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন সেকেন্ড পার্ট করব। ছবিটা এঁকে নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ বি সি, তাহলে বি এর সাহায্যে
বা এর সাহায্যে বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করব। বি থেকে যদি সি এর উপরে লম্ব আঁকি, এটা লম্ব, তাহলে এই লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এই লম্বের দৈর্ঘ্যটা যদি বি হয়, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। বি ধরলাম, বিটা হচ্ছে লম্ব কার উপরে? এসি এর উপরে। তাহলে এসি কে ভূমি ধরবো আর বি কে লম্ব ধরবো। ধরি বি হতে সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ডি একক। ডি একক, তাহলে আমরা লিখতে পারি, ধরি বি হতে সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ডি একক। সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ওই সূত্রের মাধ্যমে হাফ, ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে বি, সমান এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম 44 লিখে নিলাম, হাফ লিখলাম। এসির পরিবর্তে আমরা সূত্র অ্যাপ্লাই করব এসি। এই বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, সি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। এক্ষেত্রে সূত্রটা হবে, দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে দূরত্ব নির্ণয়ের সূত্র ব্যবহার করব। x1 - x2 স্কয়ার প্লাস y1 - y2 স্কয়ার। ওই সূত্রটা অ্যাপ্লাই করলে হবে -8 প্লাস 2 স্কয়ার। আর b এর মানটা তো আমরা জানি না, b কে আমরা d ধরেছিলাম, এখানে আমরা d লিখব, b এর পরিবর্তে d লিখব। তাহলে এখান থেকে আসবে 44 হাফ, এখান থেকে আমরা পাবো, এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো, এখান থেকে আসবে 64, 8 64, 8 স্কয়ার হলো 64 আর 6 স্কয়ার হলো 36 ইনটু d। তাহলে পাবো আমরা 44, এখানে দেখো 100 হবে, 100 এর বর্গমূল হচ্ছে 10, 5 না, এটা হবে d, এখানে হবে 5। তাহলে 5d সমান কত পাবো আমরা? 5d সমান হলো 44। সুতরাং d সমান হবে, এখানে একটা হাফ রয়েছে না, আচ্ছা 44, ঠিক আছে। তাহলে আমরা d সমান পাবো, বা এখান থেকে d সমান হলো 44/5, d সমান হলো 44/5। তাহলে বি হতে সি এর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 44/5 একক। এটাকে সমষ্টি নিয়েও লিখতে পারবা, সমষ্টি নিয়ে লিখলে রেজাল্ট হবে 8 সমস্ত 5/4, 8 সমস্ত 5/4 একক। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। অনুরূপভাবে ওয়ানের মধ্যে আরো 3টা অঙ্ক রয়েছে, বি সি ডি, একই রকমের অঙ্ক, এগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। এখন আমি প্রশ্নমালা 3C এর 2A করে দিচ্ছি। 3C 2A, 3C প্রশ্নমালা 2A করে দেব। প্রশ্নটা হচ্ছে এরকম, কোন ত্রিভুজের শীর্ষতয়ের স্থানাঙ্ক t+1 1, 2t+1 3, 2t+2 2t। কোন ত্রিভুজের শীর্ষতয়ের স্থানাঙ্ক দেয়া আছে এখানে। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সূত্রের মাধ্যমে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। দেখাও যে t সমান 2 অথবা t সমান -1 হলে বিন্দুগুলো সমরেখ হবে। বিন্দু থেকে যদি সমরেখ হয় তাহলে কোনো ত্রিভুজ গঠন করবে না। তিনটি বিন্দু যদি সমরেখ হয়, একই বিন্দুতে একই সরলরেখার উপরে অবস্থিত হয় তিনটি বিন্দু, তাহলে তারা ত্রিভুজ গঠন করে না। তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0।
বিন্দু তিনটিকে যদি আমরা একটা ত্রিভুজের শীর্ষবিন্দু বিবেচনা করি তাহলে কোনো ক্ষেত্রফল পাবো না। তার মানে হচ্ছে বিন্দু তিনটি এক সরল রেখায় অবস্থিত। কোন ত্রিভুজের শীর্ষত্রয়ের স্থানাঙ্ক t+1 1 2t+1 3 এবং 2t+2 2t। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখাও যে t সমান 2 অথবা t সমান -1 -1/2 হলে বিন্দুগুলো সমকোণী। বিন্দুদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজটির ক্ষেত্রফল। আমরা আগের মতোই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। দ্বিতীয় সূত্রটা ব্যবহার করাই সুবিধাজনক হবে তোমাদের জন্য। বিন্দুদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজটির ক্ষেত্রফল বিন্দুদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ। প্রথম বিন্দুর স্থানাঙ্ক বসাবো কমা করা t+1। প্রথম বিন্দুর ভুজ ছিল t+1 আর কোটি হচ্ছে 1। দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে 2t+1 আর কোটি হচ্ছে 3। তৃতীয় বিন্দুর ভুজ হচ্ছে 2t+2 আর কোটি হচ্ছে 2t। তৃতীয় বিন্দুর ভুজ হচ্ছে 2t+2 আর কোটি হচ্ছে 2t। তাহলে প্রথম কলামটা বা বিট হবে, এখানে হবে t+1 আর নিচে হবে 1, t+1 আর 1 হবে। এখন আমরা এটাকে বিশ্লেষণ করলে পাবো, হাফ গুণটা হবে এটা গুণ এটা গুণ এটা, মাইনাস এটা মাইনাস এটা মাইনাস। তাহলে যদি আমরা 3 দ্বারা এটাকে গুণ করি তাহলে হবে 3t+3। এরপরে 2t দ্বারা যদি এটাকে গুণ করি 2t into 2t 4t², 2t+1 2t into +1 2t, এটা পাবো। এখান থেকে পাচ্ছি 3t+3, এখান থেকে পাচ্ছি 4t² + 2t। এরপরে 2t+2 কে 1 দ্বারা গুণ করলে 2t+2 হবে, 2t+2 হবে। এরপরে আমরা এটা এক পাশে রাখলাম, মাইনাস দিয়ে এবার ভেতরের গুলো করব। ভেতরে এরকম একটা পাবো, পরবর্তীতে আমরা ব্র্যাকেট খুলে দেব, তাহলে সুবিধা হবে। ব্র্যাকেটের ভেতরের গুলো যোগ হবে, কারণ এখানে মাইনাস রয়েছে, আর একবারে লিখলে ভেতরের গুলো মাইনাসের কারণে সাইন চেঞ্জ হয়ে যাবে, আর মাইনাস চিহ্ন দিলে প্লাস এ করব। তাহলে প্রথমে হবে 1 এর সাথে এটা গুণ করলে হবে, এটা গুণ করলে হবে 2t+1, ব্র্যাকেট না দিলে হবে 2t-1। যেহেতু ব্র্যাকেট দিয়েছি তাহলে 2t+1 হবে। এরপরে হবে এটা আর এটা গুণ 60+6, 60+6 হবে, 60+6 সবশেষে এটা গুণ। তাহলে 2t কে t+1 দ্বারা 2t দ্বারা 2+1 কে গুণ করলে হবে 2t² + 2t, 2t² + 2t। তো আমরা এখন বিশ্লেষণ করছি হাফ। এখান থেকে লক্ষ্য করো, সাজিয়ে লিখছি পাওয়ার অনুসারে 4t² প্লাস হবে 70, কিভাবে হয় 70, 2t+2t 4t আর 3t, টোটাল হলো 70। আর এখানে হচ্ছে 3+2 ধ্রুব সংখ্যা 5 মাইনাস 2t², আর যোগের ক্ষেত্রে হচ্ছে 60+2t 80+2t 10t প্লাস 10t, ব্র্যাকেট তুলে দিলে হবে -10t, আর ধ্রুব সংখ্যা হচ্ছে 6+1 7 + 7 হয়ে যাবে -7, যেহেতু পেছনে
মাইনাস রয়েছে, তাহলে এখান থেকে আমরা পাবো হাফ 4t স্কয়ার মাইনাস 2t স্কয়ার, তাহলে হবে 2t স্কয়ার। 7t মাইনাস 10t, তাহলে হবে মাইনাস 3t মাইনাস 2, এত বর্গ। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে হাফ 2t স্কয়ার মাইনাস 3t মাইনাস 2 বর্গ। এখন দেখব যে t এর পরিবর্তে 2 এবং মাইনাস হাফ বসিয়ে এই রাশিটার মান শূন্য হয় কিনা। যদি শূন্য হয় তাহলে বিন্দু তিনটি সমর্থক হবে। এখন চেক করে দেখি হয় কিনা শূন্য। প্রথমে t সমান 2 হলে t সমান 2 হলে 2t স্কয়ার মাইনাস 3t মাইনাস 2 সমান, এখানে আসবে 2 ইনটু 2 স্কয়ার মাইনাস 3 ইনটু 2 মাইনাস 2, তাহলে এখানে 4 গুণ 8, 4 গুণ 2 8 মাইনাস 6 প্লাস মাইনাস 6 মাইনাস 2 সমান 8 মাইনাস 8 সমান 0। সুতরাং t সমান 2 হলে বিন্দু তিনটি সমরেখ। এবার মাইনাস হাফ দিয়ে যাচাই করে দেখব 0 আসে কিনা। আবার t সমান মাইনাস হাফ হলে टू टी स्क्वायर माइनस 3t माइनस 2 समान 2 इंटू माइनस हाफ এর উপর স্কয়ার দিলে হবে 1/4 মাইনাস 3 ইনটু হাফ মাইনাস 2, তাহলে 4 লসাগু দিলে এখানে আসবে 2 মাইনাস 6 মাইনাস 6 মাইনাস 2 সরি মাইনাস 8 হবে নাকি, তাহলে 2t স্কয়ার, ও এখানে তো মাইনাস হাফ, মাইনাস হাফ দিলে মাইনাসে মাইনাস প্লাস, এটা হয়ে যাবে প্লাস, আর এখানে হবে 4 গুণে 8, তাহলে কি হলো ঘটনাটা 1 প্লাস 4। আচ্ছা, এখানে আমরা 2t হাফ মাইনাস হাফ স্কয়ার, তাহলে এখানে আসতেছে হাফ। আচ্ছা, হাফ আসুক, সমস্যা নেই। 2 প্লাস 2 দুগুণে হচ্ছে 4, হ্যাঁ, আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর 4 দুগুণে 8, তাহলে উপরে হচ্ছে 8 মাইনাস 8/4 0/4 সমান হচ্ছে 0। তাহলে t সমান মাইনাস হাফ হলে ওই রাশিটার মান শূন্য হয়। সুতরাং t সমান 2 বা t সমান মাইনাস 1 হলে বিন্দুগুলো সমরেখ হবে। তাহলে এই কথাটা লিখতে হবে। সুতরাং লাস্ট লাইনটা হবে এরকম, t সমান 2 অথবা t সমান মাইনাস হাফ হলে ত্রিভুজের বিন্দুগুলো সমরেখ। তখন তো ত্রিভুজ হবে না, বিন্দুগুলো সমরেখ। এত হলে যে তিনটা বিন্দু দেওয়া আছে সেই বিন্দু তিনটি সমরেখ হবে, অর্থাৎ একই রেখার উপরে অবস্থিত হবে। t সমান 2 অথবা t সমান মাইনাস হাফ হলে বিন্দুগুলো সমরেখ। শিক্ষার্থীবৃন্দ, আমি এইমাত্র 2a গাণিতিক সমস্যার সমাধান করে দিলাম। এখানে b এবং c আরো দুটো গাণিতিক সমস্যা রয়েছে, ঠিক একইভাবে তোমরা বাসায় চর্চা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আর একটি গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। এটা হচ্ছে প্রশ্নমালা 3a গাণিতিক সমস্যা। এখানে b c d এই গাণিতিক সমস্যা তিনটিও 3a এর অনুরূপ। আমি 3a করে দিব, b c d তোমরা বাসায় করবে। তো
প্রশ্নটা হচ্ছে এরকম, যদি a সমান 3 4, b সমান 25 এবং c সমান 60 বিন্দুত্রয় দ্বারা গঠিত উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 19 সমস্ত 2 এর 1 বর্গ একক হয়, তবে t এর মান নির্ণয় করো। 19 and half, ক্ষেত্রফল হচ্ছে 19 and half বর্গ একক। এখানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 4, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 25, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 60। তাহলে এটার ক্ষেত্রফল দেওয়া আছে, ওখান থেকে আমরা টি এর মান বের করব। প্রশ্নমালা 3C 3A ওটা করব আমরা। এখন হচ্ছে 3A। আমি বোর্ডটা মুছে নিচ্ছি। প্রদত্ত বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, প্রদত্ত বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এখানে যেহেতু এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে, সেই হিসেবে আমরা ত্রিভুজ এবিসি লিখতে পারি। ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি সমান আমাদের এখানে আমরা দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব। তোমরা ইচ্ছা করলে নির্ণায়কের সাহায্য নির্ণায়কের সূত্রটার মাধ্যমে করতে পারবে। প্রথম বিন্দুর ভুজ হচ্ছে ভুজ এবং কোটি 3 4, x1 y1 এর মান হচ্ছে 3 4। এরপরে x2 y2 এর মান হচ্ছে, অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক 2t 5, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6t, সি বিন্দুর ভুজ হচ্ছে 6, কোটি হচ্ছে t, আর 3 4 টা আবার রিপিট হবে চতুর্থ কলামে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে a। আমরা এখান থেকে লিখতে পারি implies that half 3 and 5 গুণ করলে হবে 15, 3 and 5 গুণ করলে হচ্ছে 15, 2t আর t গুণ করলে হবে প্লাস 2t স্কয়ার, 6 and 4 গুণ করলে হচ্ছে 24 মাইনাস, একবারে লিখছি 4 2 8 8t মাইনাস 5 6 30 30 মাইনাস 3। তাহলে এমপ্লয় করতে হবে সমান দিব, যেহেতু সমীকরণ না সমীকরণ না, ডান দিকে যেহেতু এটা মান বসাচ্ছি না, কত ক্ষেত্রফল যখন তখন আমরা বাদ দিয়ে লিখব। আমরা ডান পাশেরটা সিম্পলিফাই করছি, ডান পাশের অংশ হাফ 2t স্কয়ার এখন 8t আর 3t, মাইনাস 8t মাইনাস 3t হবে মাইনাস 11t। ধ্রুব রাশি কত হয় দেখো, এখানে 15, এখানে 24, 15 আর 24 হচ্ছে 39, আর ওখানে রয়েছে 30, তাহলে 9 হবে, প্লাস 9। এটা হচ্ছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রের মাধ্যমে হচ্ছে এটা। আর অরিজিনাল এখানে দেয়া আছে 19 সমস্ত 2 এর 1, 19 and half বর্গ একক। তাহলে প্রশ্ন মতে এটা সমানই 19 প্লাস হাফ একক। প্রশ্ন মতে আমি মুছে নিচ্ছি, সুবিধা হবে আমাদের দেখতে সুবিধা হবে, উপর থেকে লিখছি। এটা হচ্ছে আমরা সূত্রের মাধ্যমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। আর প্রশ্নে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে
হাফ 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 সমান হচ্ছে 19 সমস্ত 2 এর 1। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে ভাঙিয়ে লিখলে হবে 19 × 38 আর 39 39/2। 19 সমস্ত 2 এর 1 ভেঙে লিখলাম। এখন এটা পরম মান। এখন উভয় পক্ষকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হাফ উঠে যাবে, 2 কাটা যাবে উপরে নিচে। এর সাথে 2 গুণ করলে উপরে নিচে 2 কাটা যাবে, এখানে উপরে নিচে 2 কাটা যাবে 2 দ্বারা গুণ করলে। তাহলে আমরা লিখতে পারি 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 পরম মান থাকবে 39। পরম মান অ্যাবসলিউট লিখতে বলে অ্যাবসলিউট ভ্যালু। এখন আমরা পরম মানটা তুলে দিব। পরম মানটা তুলে দিলে 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 39। পরম মানটা তুলে দিলাম। এখন প্লাস চিহ্ন নিয়ে t এর মান বের করব, মাইনাস চিহ্ন নিয়ে t এর মান বের করব। আচ্ছা, প্লাস চিহ্ন নিয়ে প্লাস চিহ্ন নিয়ে 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 ইজ ইকুয়াল টু 39 বা 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 মাইনাস 39 পক্ষান্তর করছি। ডান দিকে ছিল প্লাস 39, বামে আসছে হয়ে যাবে মাইনাস 39। তাহলে এখানে 2t স্কয়ার মাইনাস 11t মাইনাস 30 সমান হচ্ছে 0। আমরা সমীকরণটা পাচ্ছি 2t স্কয়ার মাইনাস 11t মাইনাস 30 সমান হচ্ছে 0। এখন মিডল টার্ম ব্রেক করে লিখলে এখানে আসবে 3 × 60। আমরা জানি লাস্টে যদি মাইনাস থাকে আর আগে যদি মাইনাস থাকে তাহলে একটা প্লাস হবে একটা মাইনাস হবে। 3 × হচ্ছে 60। তাহলে মিডল টার্ম ব্রেক করে করলে হবে 4 × 60। 15 থেকে 4 বাদ দিলে 11 পাওয়া যাবে। তাহলে এটা উপর থেকে লিখি, মিডল টার্ম ব্রেক করলে হবে এভাবে হবে রাশিটা 2t স্কয়ার মাইনাস 15t প্লাস 4t মাইনাস 15t প্লাস 4t 11t আসে আর 30 সমান 0। ওনার দুইটার গুণফলে আসে 60 মাইনাস 60 t স্কয়ার মাইনাস 15t আর 4t গুণ করলেও হবে মাইনাস 60 t স্কয়ার। 2t স্কয়ার এই কোণার দুইটা মিডল টার্ম ব্রেকের নিয়মটা উল্লেখ করতে এই কোণার দুইটার গুণফলে আসছে মাইনাস 60 t স্কয়ার। মাঝখানের দুটো গুণ করলেও এটা গুণ করলে হবে মাইনাস 60 t স্কয়ার আর যোগ বিয়োগ করলে মাইনাস 11t ঠিক থাকবে। মাইনাস 15t প্লাস 4t মাইনাস 11t ঠিক থাকবে। তাহলে মিডল টার্ম ব্রেকটা হয়ে গেল। এখান থেকে t কমন নিব, t কমন নিলে হবে 2t মাইনাস 15 আর এখান থেকে 2 কমন নিলে হবে 2t মাইনাস 15 সমান 0। তাহলে 2t মাইনাস 15 কমন যাবে মিডল টার্ম ব্রেকের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করছি। 2t মাইনাস 15 2t মাইনাস 15 কমন নিব, 2t মাইনাস 15 আর t প্লাস 2 আমাদের বের করতে হবে t এর মান। সুতরাং t প্লাস 2 সমান 0 বা t সমান মাইনাস 2। t এর একটা মান পেলাম মাইনাস 2 অথবা একটা মান নিচ্ছি 2t মাইনাস 15 2t মাইনাস 15 সমান 0 বা 2t সমান হচ্ছে 15 ডান পাশে নিলাম t সমান হচ্ছে 15/2 15/2। আচ্ছা, এখন আমরা যদি এখানে প্লাস চিহ্ন নিলাম, মাইনাস চিহ্ন যদি আমরা নেই তাহলে t এর কোনো বাস্তব মান পাবো না, ইমাজিনারি মান আসবে, কাল্পনিক মান আসবে। সেক্ষেত্রে আমরা লিখে দিব 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 48 আরেকটা উৎপাদক ছিল ওখানে, এটা ছিল এটার ক্ষেত্রে মাইনাস চিহ্ন যদি আমরা নিই, মাইনাস চিহ্ন নিলে আমরা মাইনাস চিহ্ন নিয়ে পাই 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 48 সমান 0। মাইনাস চিহ্ন যদি নিই, মাইনাস চিহ্ন
নিয়ে মানে তো প্লাস মাইনাস ছিল 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 সমান মাইনাস 39 ওখান থেকে আমরা পাবো প্লাস 39 না ধরে যদি মাইনাস চিহ্ন নেই মাইনাস 39 ধরি তাহলে আসবে 2t স্কয়ার মাইনাস 11t মাইনাস চিহ্ন নিয়ে ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণটা পাবো ওখানে প্লাস মাইনাস 39 ছিল প্লাস চিহ্ন নিয়ে t এর এই মান পেলাম আর 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 48 ইজ ইকুয়াল টু 0 মাইনাস চিহ্ন নিয়ে এই সমীকরণটা পাবো এখানে t এর মানটা কাল্পনিক আসবে বাস্তব কোনো মান পাওয়া যাবে না t এর তো সমান 0 তোমরা রাতে করে দেখবে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হলে x is equal to minus b plus minus b square minus 4ac by 2a এই সূত্রের মাধ্যমে t এর মান বের করবে তখন t এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না 2t square minus 11t plus 48 is equal to 0 সমীকরণের জন্য t এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না t এর বাস্তব মান পাওয়া যায় না এটা তোমরা রাতে দেখাই দিতে পারবে কোনটা x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্যাট ইজ ওখান থেকে x is equal to minus b plus minus root over b square minus 4ac by 2a সমীকরণ সমাধান করার জন্য দ্বিঘাত সমীকরণ সমাধানের দ্বিঘাত সমীকরণ সমাধান করে x এর মান নির্ণয়ের জন্য এই সূত্রটা ব্যবহৃত হয় যখন আমরা মিডল টার্মের মাধ্যমে করতে পারি না তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি x সমান minus b plus minus root over b square minus 4ac by 2a এটা আমরা মিডল টার্মের মাধ্যমে এর সমাধান করতে পারবো না আর x is equal to minus b plus minus root over b square minus 4ac by 2 এর মাধ্যমে বের করলে t এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না এটা রাতে করে দেখতে পারো তাহলে লিখে দিবে মাইনাস চিহ্ন নিয়ে এত সমান 0 সমীকরণের জন্য t এর বাস্তব মান পাওয়া যাবে অথবা শর্টকাট লিখে দিতে পারো এখানে 2t স্কয়ার minus 11t plus 48 সমান 0 গ্রহণযোগ্য নয় অথবা 2t স্কয়ার minus 11t plus 48 not equal to 0 এভাবে লিখে দিলে হয়ে যাবে উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা প্রশ্নমালা 3C এর 3 নম্বরে আরো BCD আরো তিনটি অঙ্ক রয়েছে এই নিয়মে তোমরা করে ফেলবে এখন আমি তোমাদেরকে 4 নম্বর অঙ্কটা করে দিচ্ছি চার নম্বর অঙ্কটা হচ্ছে এরকম একটি ত্রিভুজের শীর্ষদ্বয় a xy b 2 4 এবং c -3 3 এবং এর ক্ষেত্রফল 9 বর্গ একক হলে দেখাও যে x 5y 0 অথবা x 5y 36 0 এটা একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করে দিচ্ছি কোশ্চেন নাম্বার 4 একটি ত্রিভুজের শীর্ষদ্বয় a হচ্ছে xy বিন্দুগুলো লিখে নিচ্ছি বুঝতে সুবিধা হবে a হচ্ছে xy b হচ্ছে 2 - 4 আর c হচ্ছে 3 - 3 তিনটা বিন্দু এখানে দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে 9 বর্গ একক দেখাতে হবে 7x + 5y + 24 0 অথবা 7x + 5y - 12 0 এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল প্রশ্ন মতে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ xy 2 - 4 - 3 আর xy টা রিপিট হবে
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হাফ, এই দুটো গুণ করলে হচ্ছে -4x, এটা গুণ করলে হচ্ছে +6, এটা গুণ করলে হচ্ছে -3y, এদিকের গুলো হচ্ছে প্লাস, এটা গুণ করলে -4x +6 -3y, আর ওদিকে গুণ করলে হবে -2y +12 হয়ে যাবে -12, আর -3x +3x হয়ে যাবে -3x। তাহলে এখানে আসবে হাফ, আচ্ছা, -4x -3x তাহলে -7x -5y -6, এরকম -7x -5y -6 বর্গ। এখান থেকে আমরা লিখব প্রশ্ন মতে যে ক্ষেত্রফলটা পেলাম এটার মান হচ্ছে 9 বর্গ। প্রশ্ন মতে হাফ -7x -5y -6 সমান হচ্ছে 9, যেহেতু 9 বর্গ কথাটা এখানে বলা আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, যেহেতু পরম মান দেওয়া আছে আমরা এটাকে প্লাস করে নিতে পারি, 7x + 5y + 6, মাইনাস চিহ্ন কমন নিব, যেহেতু পরম মান আছে মাইনাস চিহ্ন কমন নিলে হবে 7x + 5y + 6, পরম মান দেওয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এদিকে হবে +-18, পরম মান তুলে দিলাম এই জন্য +-18 হবে, আর বাম দিকে আমরা 7x + 5y + 6 লিখতে পারি। অবশ্য আমরা যদি -x - 5y - 6 সমান +-18 লিখি তাতেও আমাদের প্রমাণ করা যাবে, তার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো, সমস্যা হবে না। তো এখানে আমরা পরম মান মাইনাস চিহ্ন কমন নিলাম, তাহলে 7x + 5y + 6 হলো, পরম মানের কারণে মাইনাসটা প্লাস হয়ে গেল, দ্বিগুণে 18, ডান পাশে আমরা প্লাস-মাইনাস লিখব 18। এখন আমরা প্লাস চিহ্ন নিয়ে একটা মান পাবো, মাইনাস চিহ্ন নিয়ে একটা মান পাবো। প্লাস চিহ্ন নিয়ে আমরা যদি প্লাস চিহ্ন নেই তাহলে মানটা পাবো আমরা 7x + 5y + 6 - 18, তাহলে পাবো আমরা +6 - 18 যদি লিখি তাহলে +6 - 18 সমান 0, এখান থেকে পাবো আমরা 7x + 5y - 12 সমান 0, এটা একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন মাইনাস চিহ্ন নিয়ে পাবো কি, মাইনাস চিহ্ন নিয়ে পাবো বাকিটা, মাইনাস চিহ্ন নিয়ে পাবো 7x + 5y + 6 + 18, তাহলে হবে 24, 6 + 18 24, 18 আর 24 = 0। প্লাস চিহ্ন নিয়ে পেলাম এটা, মাইনাস চিহ্ন নিয়ে পেলাম এটা, সুতরাং আমাদের প্রমাণটা হয়ে গেল। উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা, আমি পরবর্তী ক্লাসে প্রশ্নমালা ডি থেকে গাণিতিক সমস্যার সমাধান করে দিব। প্রশ্নমালা 3D এই অঙ্কগুলো মূলত সঞ্চার পথ বা লোকাস সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। পরবর্তী ক্লাসে আমি সঞ্চার পথ বা লোকাস কি এবং সঞ্চার পথ বা লোকাস সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করে দিব প্রশ্নমালা 3D থেকে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।